আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খুনিদের বিচার না করলে বর্তমান সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক। শুক্রবার বিকেলে নোয়াখালী চাটখিল উপজেলার বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এবারে জানাবো ১৬ই ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দেননি সোহেল তাজ। সম্প্রতি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় সোহেল তাজ আগামী ১৬ই ডিসেম্বর রাজপথে আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশনা দিয়েছেন। তবে এসব নিউজ ভুয়া এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন সোহেল তাজ। জানাবো ঝিনাইদহে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের লালন একাডেমি মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবারে থাকছে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করবার চেষ্টা করছে। তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। এদিকে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা ৫ই অগাস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। এখনও সেই ফেসিবাদ সরকার ভারতের উস্কানিতে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে মিলেমিশে আছি, তাদের সেটা ভালো লাগে না। দুপুর ১২টার দিকে কৃষক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আসাদের পতনে বিপদে পড়তে যাচ্ছে ভারত। সিরিয়ার ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতনের পর বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতির উপর। সেই ঝড়ও বাতাসের ছোঁয়া এসে লেগেছে আরব সাগরের তীরবর্তী দেশ ভারতেও। বলা হচ্ছে আসাদের পতনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের চাপে পড়তে পারে পরমাণু শক্তিধর রাষ্ট্রটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খুনিদের বিচার না করলে বর্তমান সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। খুনিদের বিচার করতে না পারলে বর্তমান সরকারকেও জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক। বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ইসমাইল হোসেন মানিক বলেন, শেখ হাসিনার প্রধান কাজ ছিল গুম-খুন এবং মামলা। হাসিনা ৭,০০০-এরও বেশি মানুষকে গুম করেছে, শুধু জামায়াতের ৭৮৫ জনকে গুম করেছে। আয়নাঘরের নামে বছরের পর বছর এদেশের মানুষকে নির্যাতন করেছে। পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে তারা ছাত্রদের আগুনে পুড়িয়ে মেরেছে। এই খুনি হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, তার বিচার করতে হবে। খুনিদের বিচার করতে না পারলে বর্তমান সরকারকেও জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বলেন, ব্যাংক লুটপাট করে নিয়েছে আওয়ামী লীগ এবং তার দোসররা। এদেশের জনগণের টাকা লুটপাট করেছে তারা। এদেশে তাদের রাজনীতি করবার কোনো অধিকার নেই। ১৬ই ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে রাখার নির্দেশ দেননি সোহেল তাজ। সম্প্রতি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় সোহেল তাজ আগামী ১৬ই ডিসেম্বর রাজপথে আওয়ামী লীগের দখলে রাখার পরামর্শ দিয়েছেন। তবে এসব ভুয়া নিউজ এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন সোহেল তাজ। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি এমন অভিযোগ করেন। সোহেল তাজ তার পোস্টে লিখেছেন, ফেক নিউজ, কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার উদ্ধৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে আমি ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি। এগুলো সব ফেক নিউজ, আমি আমার অবস্থানেই আছি। তিনি আরও বলেন, আমি লক্ষ্য করেছি যে একটা রাজনৈতিক দল তার কোনো ভুল ত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা, কিন্তু কোনো আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধিও করছে না। এটা ভালো লক্ষণ নয়, কোনোদিনই সুফল বয়ে আনবে না, বরং আরও ধ্বংস নিয়ে আসবে।
ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার হারিশপুর গ্রামে লালন একাডেমি মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন হরিশপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আলামিন হোসেন, আসান মণ্ডলের ছেলে মন্টু মণ্ডল সহ আরও বেশ কয়েকজন। এদের মধ্যে আফাঙ্গীর বিশ্বাস জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের অনুসারী এবং অন্যরাও সাবেক সাংসদ মশিউর রহমানের ছেলে এবং জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুর আনসারির ছেলে বলে জানা গেছে। আহতদের মধ্যে আলামিনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গেছে, পাশাপাশি দুপক্ষের সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হন। এছাড়া বাবু সমর্থকদের সভাস্থলে চেয়ার ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করবার চেষ্টা করছে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রথম সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ৭১-এর ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এখন যেন আবার ইতিহাস বিকৃত করা না হয়। মেধাবী মানুষগুলোকে সরিয়ে দিতে চায় স্বৈরাচাররা একনায়কতন্ত্রের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য। সেটি করেছে পাকিস্তান ৭১ সালে। বর্তমান সময়ে রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আমরা কি আমাদের ধ্বংস করতে যাচ্ছি? এমন কথা বলছি, নিজেদের ধ্বংস করছি। তারা হয়তো জানে না আমরা একটা ক্লান্তি সন্ধিক্ষণ সময় পার করছি। অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা সেগুলো থেকে দূরে সরে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করবার চেষ্টা করছে। তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল ইসলাম বলেন, উনি কেন কি বোঝাতে চাচ্ছেন জানি না, গভীরতা কি জানি না। এই সরকারকে তো আমরা সকলে মিলে সমর্থন দিয়ে যাচ্ছি। জনগণ সমর্থন দিচ্ছে, বিএনপি সমর্থন দিচ্ছে। তাদের কাজ একটা পরিবেশ তৈরি করা। তথ্য উপদেষ্টার বক্তব্যে নিন্দা এবং প্রত্যাহার করবার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। প্রতিটা শব্দ মেপে কথা বলবেন। এমন কথা বলবেন না যাতে পতিতরা সুযোগ পেয়ে যায়। তারা যেন ফিরে আসতে না পারে, সেজন্য ঐক্য এবং মেধা দিয়ে কাজ করতে হবে। আসাদের পতনে বিপদে পড়তে যাচ্ছে ভারত। সিরিয়ার ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতনের পর বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়ে গেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির উপর। সেই ঝড়ো বাতাসের ছোঁয়ায় এসে লেগেছে আরব সাগরের তীরবর্তী দেশ ভারতেও। বলা হচ্ছে, আসাদের পতনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের চাপে পড়তে পারে পরমাণু শক্তিধর রাষ্ট্রটি। যদিও আসাদ সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট নয়, তবে ভূরাজনৈতিক সমীকরণে ভারতকে টানা হচ্ছে এখানে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানকে পশ্চিম এশিয়ার একটা শক্তি হিসেবে দেখা হয়, যা ওই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বজায় রাখে। কারণ পশ্চিমা মিত্র সৌদি আরব, ইসরায়েল এবং তুরস্কের আধিপত্যকে চ্যালেঞ্জ করে আসছে ইরান। আর দক্ষিণ এশিয়ায় ইরানের অন্যতম মিত্র হিসেবে প্রতিষ্ঠিত ভারত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তালমিস আহমেদ জানান, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে নিয়ে যায় তাহলে সেটা কোনোভাবেই ভারতের জন্য মঙ্গলজনক হবে না। মধ্যপ্রাচ্যে যদি ইরান দুর্বল হয়ে পড়ে তাহলে ভারতের স্বার্থ দুর্বল হয়ে পড়বে। ভারতের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রায় ৮৫ লক্ষ ভারতীয় নাগরিককে দেশে ফেরত আসতে হবে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ওয়েস্ট এশিয়ান স্টাডিজের অধ্যাপক আশ্বিনী মহাপাত্র জানান, ইরানকে পশ্চিম এশিয়ার একটা শক্তি হিসেবে ধরা হয়। ভারতের স্বার্থের জন্যই প্রয়োজন। ইরান দুর্বল হলে সুন্নি শাসকদের আধিপত্য বাড়বে এবং তারা পাকিস্তানকে সমর্থন করবে। একই সঙ্গে অঞ্চলটিতে তুরস্কের প্রভাব বাড়বে এবং সেটাও পাকিস্তানকে সাহায্য করবে। এই পরিস্থিতিতে ইরানি পশ্চিম এশিয়ার শক্তি ভারসাম্য আনে। অধ্যাপক মহাপাত্র জানান, ইরানের মাধ্যমেই ভারত মধ্য এশিয়ার বাজারে পৌঁছায়। ইরানে চাবাহার বন্দর নির্মাণ করেছে ভারত। এই পরিস্থিতিতে ইরান অস্থির হয়ে উঠলে নানান দিক থেকে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তবে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে ইরান তার হারানো ক্ষমতা আবার ফিরে পাবে বলে মনে করেন এই অধ্যাপক। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ওয়েস্ট এশিয়া স্টাডিজের অধ্যাপক আফতাব কমল পাশা মনে করেন, পশ্চিম এশিয়া ইরান দুর্বল হলে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। ভারত তার প্রয়োজনীয় গ্যাস সস্তায় ইরান থেকে পেতে পারে, কিন্তু আমেরিকার ভয়ে তা সম্ভব হচ্ছে না। এছাড়াও ইরানের সস্তা তেল ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন বিশ্লেষকরা।